আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা আজকের ক্লাসে আলোচনা করছি নবম শ্রেণী 2024 সালের যে সংক্ষিপ্ত সিলেবাস বোর্ড আমাদেরকে দিয়েছে, ওই সংক্ষিপ্ত সিলেবাসের ইংরেজি বিষয়ে প্রশ্ন সংক্রান্ত আলোচনা নিয়ে আমরা আজকের ক্লাসটা হচ্ছে আমাদের আজকের ক্লাস ইংরেজি কোয়েশ্চন সলিউশন ক্লাস। আচ্ছা, অনেকেই আমার কাছে প্রশ্ন করেছে যে নতুন সংক্ষিপ্ত সিলেবাসে আমরা ইংরেজির কিভাবে প্রশ্নের উত্তর লিখতে হয় এই সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। স্যার যদি একটা ভিডিও আমাদের জন্য মেক করে দিতেন। তো সবার অনুরোধে ইনশাআল্লাহ আমি আজকে ক্লাস নিয়ে আসছি কোয়েশ্চন সলিউশন ক্লাস। তো আমাদের বার্ষিক পরীক্ষায় যে সংক্ষিপ্ত সিলেবাস বোর্ড দিয়েছে, ওই সিলেবাসে আমাদেরকে 1 নাম্বার কোয়েশ্চন যেটা হচ্ছে 1 নাম্বার কোয়েশ্চনে আমাদেরকে একটা মানে রিডিং পার্টে আমাদেরকে একটা প্রশ্ন থাকছে। এটা প্যাসেজের মধ্যে প্রথমে একটা প্যাসেজ থাকবে, ওই প্যাসেজ থেকে সিন প্যাসেজ থাকছে আর কি। ওই সিন প্যাসেজ থেকে প্রথমে থাকছে এ নাম্বার অংশে থাকছে মাল্টিপল চয়েস কোয়েশ্চন, যেটাকে আমরা এমসিকিউ বলে থাকি, যেটা একটা প্রশ্নের জন্য 4টা অপশন পাই আমরা। তো ওই প্যাসেজ, ওই যে মাল্টিপল চয়েস কোয়েশ্চন যেগুলা, ওই কোয়েশ্চনের আনসারটা আমাদেরকে কোথা থেকে লিখতে হবে? প্যাসেজ থেকে লিখতে হবে। তা আমি মনে করি যে কোন স্টুডেন্টস যদি কি করে ভালো করে ওই প্যাসেজটা আগে পড়তে পারে, তাহলে সে ইজিলি ওই 5টা প্রশ্নের আনসারটা কি করতে পারবে? লিখতে পারবে, কারণ ওই প্যাসেজের আলোকেই কি থাকে এই প্রশ্নগুলো করা থাকে। 2 নম্বর যেটা হচ্ছে শর্ট আনসার কোয়েশ্চন, যেটা হচ্ছে পার্ট এর 1 নাম্বার কোয়েশ্চনের বি অংশে থাকছে শর্ট আনসার কোয়েশ্চন। আচ্ছা, শর্ট আনসার কোয়েশ্চনের প্রশ্নগুলো আমি আশা করি যদি কেউ ভালো করে প্যাসেজ পড়ে দেন হচ্ছে প্যাসেজ পড়ার পরে যদি কেউ প্রশ্নটা যদি ভালো করে বুঝতে পারে বাংলা অর্থটা, তাহলে আমি মনে করি প্রতিটা স্টুডেন্ট কি করতে পারবে? ইজিলি বা প্রপারলি আনসারটা করতে পারবে। আচ্ছা, এটাতে হচ্ছে মার্ক 10 মার্ক, আর মাল্টিপল চয়েস কোয়েশ্চন থাকছে এ নাম্বার অংশে 5টায় 5 মার্ক। সি নাম্বার অংশে থাকছে ম্যাচিং অংশে, ওই অংশটাও কিন্তু প্যাসেজের আলোকে কি করা হয়? তৈরি করা হয়। তাহলে ওই প্যাসেজটা থেকে যে ম্যাচিং থাকছে, ওই ম্যাচিংটার কলাম এ এবং কলাম বি, ওইটা যদি আমরা ভালো করে অর্থ বুঝে পড়তে পারি, তাহলে আমরা ইজিলি ওইটার আনসারটাও কি করতে পারবো? লিখতে পারবো, কোনো সমস্যা নেই। তার জন্য আমাদের কি করতে হবে? ভালো করে প্যাসেজটা বুঝতে হবে এবং পড়তে হবে। আচ্ছা, তারপর আনসার করতে হবে। আচ্ছা, এবার আমরা 1 নাম্বার প্রশ্ন মানে পার্ট এ রিডিং টেস্টে আমরা পেলাম হচ্ছে 20 মার্ক, টোটাল 20 মার্ক। আবার হচ্ছে 2 নাম্বার কোশ্চেন যেটা আছে আর্গুমেন্ট। আচ্ছা, আর্গুমেন্টটা কি আমি যদি একটু আলোচনা করি, আমাদের একটা প্যাসেজ থাকবে, প্যাসেজ দিবে আর কি, এটা কথোপকথন কনভারসেশন আকারে থাকবে প্যাসেজটা, দেখবে তোমরা। তো ওই প্যাসেজ থেকে তোমার মতামত জানাতে হবে। যেমন ওই প্যাসেজটার সাথে প্যাসেজ দেওয়ার পরে নিচে একটা প্রশ্ন থাকবে, ওই প্রশ্নের সাথে তুমি একমত কি না, মানে ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, মানে তুমি কি এটার সাথে একমত না দ্বিমত, ওইটা জানাবে। যদি একমত হও তাহলে কেন বা কিভাবে, যদি দ্বিমত হও তাহলে কেন বা কিভাবে, এটাও কি করতে হবে? উত্তর লিখতে হবে। তোমাকে কোথা থেকে লিখতে হবে? ওইটার আনসার তোমাকে হুবহু প্যাসেজে দেওয়া থাকবে, তুমি প্যাসেজে পাবে। তার জন্য 2 নাম্বার কোশ্চেনের জন্য তোমাকে ওই কনভারসেশনটা বা প্যাসেজটা কি করতে হবে? ভালো করে পড়তে হবে। এটাতে মার্ক আছে 5 মার্ক। আচ্ছা, 3 নাম্বার যেটাতে আমরা আসছি কমপ্লিটিং টেবিল, যেটাকে আমরা বলি। আচ্ছা, এই টেবিল দেওয়ার পূর্বে একটা প্যাসেজ থাকছে দেওয়া, ওই প্যাসেজটাতে কি থাকবে আমি বলি। প্যাসেজটাতে একটা সুন্দর করে একটা প্যাসেজ দেওয়া থাকবে কোন একটা বিষয় সম্পর্কে, যেমন ট্রাফিক জ্যাম সম্পর্কে, দেন হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট সম্পর্কে, তারপরে হচ্ছে এই বিভিন্ন সম্পর্কে, যেমন দারিদ্রতা সম্পর্কে, ইলিটারেসি সম্পর্কে একটা প্যাসেজ থাকতে পারে। এরকম বিষয় সম্পর্কে প্যাসেজ থাকবে, কিন্তু আমাদেরকে কাজটা করতে কি করতে হবে? কমপ্লিটিং টেবিলের কাজটা কি? আচ্ছা, এখন দেখো এখানে প্যাসেজ থেকে আমাদেরকে থাকবে অপশন থাকবে, প্যাসেজে থাকবে হচ্ছে 3টা কলাম থাকবে, যেটা হচ্ছে প্রথমটা হচ্ছে কজ, 2 নাম্বারটা হচ্ছে এফেক্ট, এন্ড 3 নাম্বারটা হচ্ছে প্রিভেন্টিভ মেজার্স। তাহলে প্রথমে কিছু কারণ দেওয়া থাকবে, তারপরে এর কিছু প্রভাব লিখতে হবে আমাদেরকে। প্যাসেজে কিন্তু তোমাদের কি দেওয়া থাকবে আমি একটু দেখাই দিই তোমাকে। প্যাসেজে তোমাদেরকে হচ্ছে এই যে কজ নামে একটা অংশ দেওয়া থাকবে, কজ নামে একটা অংশ দেওয়া থাকবে। এফেক্ট আর প্রিভেন্টিভ মেজার্স তোমাদেরকে কি করতে হবে? লিখতে হবে। এফেক্টটা ওই প্যাসেজে পাওয়া যায়, এন্ড
প্রিভেন্টিভ মেজার্স যেটা, প্রিভেন্টিভ মেজার্সটা হচ্ছে প্রতিরোধমূলক ব্যবস্থা, সেটাও কিন্তু তোমাকে কি করতে হয় ওই প্যাসেজের লাস্ট অংশে, এই যে লাস্ট অংশে একদম দেওয়া থাকে যে কিভাবে আমরা একটা প্রতিরোধ ব্যবস্থা করতে পারি। তাহলে এই প্রশ্নের পূর্ণ মানটা হচ্ছে কত? 10। আচ্ছা, 4 নাম্বার তাহলে আমাদের রাইটিং রিডিং পার্ট শেষ। এবার আসি আমরা পার্ট বি তে, অ্যাপ্রিশিয়েটিং পোয়েট্রি। ঠিক আছে, এবার দেখো কবিতাতে আছে আমাদের মার্ক কত? 30 মার্ক। ঠিক আছে, তো 4 নাম্বার প্রশ্নে থাকবে আমাদের একটা কবিতা দেওয়া থাকবে, ওই কবিতা থেকে আমাদেরকে 4 নাম্বারের এ অপশন যেটা আছে, ওই এ অপশনটাতে আমাদেরকে কি করতে হবে? কিছু প্রশ্নের উত্তর দেওয়া থাকবে, 5টা প্রশ্ন। 5টা প্রশ্ন হচ্ছে কত মার্ক? 5 দুগুণে 10 মার্ক। আচ্ছা, তাহলে আমাকে অনেকে প্রশ্ন করছে, স্যার এই কবিতাগুলো তো অনেক কঠিন হয়, তাহলে আমরা কি করে ওই প্রশ্নের আনসারটা আমরা করতে পারি? তো এর জন্য আমার সাজেশনটা হচ্ছে প্রথমে আমরা কবিতাটা ভালো করে কি করতে হবে? পড়তে হবে, এবং বাংলায় যদি যত সম্ভব অর্থ বুঝলে আরো বেশি ভালো। বাংলায় ভালো করে আমরা অর্থ বুঝে ওই প্রশ্নগুলোর আনসার যদি আমরা প্রথমে কবিতাটা বাংলায় ভালো করে বুঝতে পারি, তাহলে ইজিলি আমরা এই 5টা প্রশ্নের আনসার কি করতে পারবো? দিতে পারবো। এবার আসি আমরা হচ্ছে 4 নাম্বার কবিতার যে বি নম্বর অপশনে কি দেওয়া আছে দেখো, read the poem again and identify 3 metaphors and 2 similes used in the poem, then explain the purpose of their usage। আচ্ছা, এখান থেকে ওই কবিতা থেকে 3টা মেটাফোর এবং হচ্ছে 2টা সিমিলি আমাদেরকে কি করতে হবে? ফাইন্ড আউট করতে হবে, এবং এগুলা ফাইন্ড আউট করার পরে এগুলা দ্বারা এগুলার উদ্দেশ্যটা কি, কোন পারপাসে এগুলা লেখা হয়েছে, পারপাসটা আমাদের কি করতে হবে? লিখতে হবে। এখানে টোটাল 5টাতে হচ্ছে কত মার্ক? 10 মার্ক। আচ্ছা, সি নাম্বার অপশনে আছে আমাদের read the poem again and express your feelings, মানে হচ্ছে কবিতাটা পড়িয়া তোমার অনুভূতিটা কি করতে হয়? প্রকাশ করতে হয়। এটাকে আমরা আরো ভাবে দিতে পারি, সামারি দিতে পারবে তুমি। ঠিক আছে, যেমন কবিতাটা পড়ার পর তুমি কবিতাতে কি করতে পারবে? তোমার সামারিটা সংক্ষেপে লিখতে পারবে, তোমার অথবা তোমার অনুভূতি লিখতে পারবে। কবিতাটা ভালো করে পড়ে অনুভূতি লিখতে পারবে। এটার জন্য তোমার মান দেওয়া থাকবে কত? 10 মার্ক। তাহলে আমরা কবিতাতে পেয়েছি টোটাল হচ্ছে কত মার্ক? 30 মার্ক। এবার আসি আমরা পার্ট সি, রাইটিং পার্টে। আচ্ছা, রাইটিং পার্টের আমার সাজেশনটা হচ্ছে, রাইটিং পার্টে আমরা ইতিপূর্বে নবম শ্রেণী ক্লাসে এই 2টা বিষয় ইনভলভ ছিল না, ইনক্লুডিং ছিল না, সংযুক্ত ছিল না। যে 2টা বিষয়, যেটা হচ্ছে প্রথমটা হচ্ছে তোমার যেটাকে আমরা বলে থাকি কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট এসে, এটা কিন্তু পূর্বের নবম শ্রেণী ক্লাস সিলেবাসে ছিল না, দশম শ্রেণী সিলেবাসে ছিল না, এটা নতুন। এবং আরেকটা হচ্ছে কি, নেক্সট হচ্ছে 7 নম্বর বছর থাকবে হচ্ছে এক্সপ্লেনেটরি টেক্সট, মানে হচ্ছে এক্সপ্লেনেটরি এসে যেটাকে আমরা বলে থাকি, ব্যাখ্যা বা বিবরণমূলক যেটা প্রবন্ধ যেটা। আচ্ছা, তো ফার্স্ট নাম্বার হচ্ছে এটা প্যারাগ্রাফ থাকবে, আমরা জানি প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয়, প্যারাগ্রাফ পড়তে হবে, লিখতে হবে। 6 নাম্বার হচ্ছে কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট এসে। তো স্যার কম্পেয়ার এবং কন্ট্রাস্ট এসে মানে কি, আর কিভাবে এটা লিখতে হয় আমরা তো জানি না। কম্পেয়ার কন্ট্রাস্ট মানে হচ্ছে সাদৃশ্য বৈসাদৃশ্যমূলক, মানে প্রবন্ধ যেটা হচ্ছে, যেমন একটা বিষয় সম্পর্কে তোমাদেরকে এখানে দিবে, যেমন হচ্ছে মাইসেলফ এন্ড ভার্সেস মাই বেস্ট ফ্রেন্ড, বাস ভার্সেস ট্রেন, সিটি লাইফ ভার্সেস ভিলেজ লাইফ, হ্যাঁ এভাবে থাকতে পারে। ঠিক আছে, তো 2টার মধ্যে কি করতে হবে? প্রথমে হচ্ছে কিছু, এখন একটা ডায়াগ্রাম দেওয়া থাকবে, এই যে দেখো আমি এখানে পিকচার দেখাচ্ছি, এখানে হচ্ছে গার্মেন্ট সেক্টর আর আইটি সেক্টর, ডায়াগ্রাম দেওয়া থাকবে। ওই ডায়াগ্রামে প্রথমে হচ্ছে ফোকাস, 2টার আলাদা আলাদা বৈশিষ্ট্য দেওয়া থাকবে 2 পাশে, আর মধ্যখানে কমন এরিয়া দেওয়া থাকবে, যে মিল যেগুলো আছে এগুলো মধ্যখানে দেওয়া থাকবে। তো আমি মনে করি কি, যদি কেউ ওই ডায়াগ্রামটা ফলো করে বা যদি কেউ পড়ে ভালো করে বুঝতে পারে, তাহলে এই কম্পেয়ার কন্ট্রাস্ট সেটা কি করা যায়, ইজিলি লেখা যায়। ঠিক আছে, আচ্ছা, দেন হচ্ছে 7 নম্বরে এক্সপ্লেনেটরি এসে, যেটা আমি আগে বলতাম যে ব্যাখ্যামূলক যে প্রবন্ধ যেটা হচ্ছে, এটাও আমাদেরকে কি করতে হবে? একটা প্যাসেজ দেওয়া থাকবে, ওই প্যাসেজ থেকে আমরা কি করে ভালো করে পড়ে প্যাসেজটা ভালো করে বুঝে ওই প্যাসেজটাকে আমরা কি কি দেখাচ্ছি, এখানে 2টা কলাম দেওয়া থাকবে 7 নম্বরে তোমার প্যাসেজে, যেমন হচ্ছে এলিমেন্টস অফ অ্যান এক্সপ্লেনেটরি টেক্সট, তারপর হচ্ছে এক্সাম্পলস ইন দা টেক্সট। তার মানে এখান থেকে কি করতে হবে? ব্যাখ্যা, 2টা সারণী দেওয়া আছে, ওই সারণী থেকে কিছু তথ্য আমাদেরকে কি করতে হবে? বাছাই করে ওই কলামে কি করতে হবে? লিখতে হবে। তাহলে এই ছিল আমাদের আজকের পুরো ইংরেজি ক্লাসের টোটাল 100 মার্কের কোয়েশ্চন সলিউশন ক্লাস। আশা করি প্রশ্ন সংক্রান্ত, বোঝা সংক্রান্ত যদি সবাই বুঝতে পেরেছো। যদি কারো এরপরও কোনো প্রশ্ন থেকে থাকে, তো আশা করি কি করবে? আমাকে কমেন্ট করে জানাবে, অথবা আমাকে পার্সোনালি কল করে জানাতে পারো, স্যার এই প্রশ্নটা আমরা বুঝতে পারিনি, বা আমাদের এই প্রশ্নের সমস্যা আছে, কিভাবে লিখতে হবে এই প্রশ্নটা। যদি এরকম কোনো প্রশ্ন থাকে, তো আমাকে নিঃসন্দেহে বলতে পারো, আর আমরা পরবর্তী ক্লাসে নিয়ে আসবো বিভিন্ন টপিক কিভাবে আমরা লিখতে হয়। আর আজকে আমাদের এই পর্যন্ত ছিল কোয়েশ্চন সলিউশন ক্লাস, কিভাবে আমরা কোয়েশ্চনটা সমাধান করতে পারি, লিখতে পারি। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, আমাদের পরবর্তী নবম শ্রেণীর ইংরেজির পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। এবং শেষ করার পূর্বে আরেকটা বিষয় আমি বলতে চাই, যদি
তুমি যদি বুঝতে পারো এই ভিডিওটা, তোমার অন্য বন্ধুদেরকে অন্যদেরকে কি করবে, শেয়ার করার অনুরোধ রইল এবং লাইভে ফোন করার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।